ভাবতরঙ্গ লেখনীতে বেলা শেখ পর্ব সংখ্যা ১৬। অরুণাভ আস্তে কথা বল, পত্র শুনতে পাবে। শুনুক, কি আসে যায়, তোকে আমি বারবার বলেছি এই মেয়ে থেকে দূরে থাকবি, তুই উল্টো এই মেয়েকে গলায় ঝুলিয়ে ঘুরছিস ভালো কথা, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেই পারিস, কথা হলো আমাদের ফ্যামিলির মাঝে বাইরের মেয়েকে কেন এনেছিস? টুটুল আর চোখে পটলেখার দিকে তাকায়, মাঠের দিকে চেয়ে আছে, তবে সে বুঝতে পারে মেয়েটা সব শুনে নিয়েছে। আরে অরুণাভ শোনানোর জন্য বলেছে, বন্ধুর উপর রাগ হয় টুটুলের। আনিকাও তো ওর ফ্রেন্ডকে নিয়ে এসেছে। আচ্ছা, ভুল হয়েছে আমার, ক্ষমা করে দে। আর হ্যাঁ, পত্র বন্ধু হয় আমার, খুব ভালো বন্ধু, গার্লফ্রেন্ড না। খুব ভালো বন্ধু কথাটায় জোর দিয়ে বলল টুটুল। অরুণাভ হিংসুটে মন কুটকুট করে, রাগ গিয়ে জমে পটলেখার উপর। মেয়েটা তার বন্ধুকে ছিনিয়ে নিতে চাইছে, ডাইনি কোথাকার। সে দাঁত কটমট করে বলে, খুব ভালো বন্ধু তাই না? ভালো, খুব ভালো। আমারও খুব ভালো একটা বন্ধু আছে বুঝলি, মোহনলাল ওর নাম। টুটুল অদ্ভুত চোখে চায়, এ ছেলের ছেলে মানুষই যাবে না। সে হেসে ফেলল, থাকতে পারে, ইটস নর্মাল। তোর মতো হিংসুটে না আমি যে কেঁদে কুটে চোখ ফুলিয়ে নিব। অরুণাভ টুটুলের দিকে তাকায়, তো তাকে ডিঙিয়ে পত্রলেখার দিকে নিজের ক্রোধকে সংবরণ করে বলে, দেখ টুটুল, কেউ যদি গুণাক্ষর টের পায় এই মেয়ে বর্ষা চৌধুরীর সাথে রিলেটেড, কি হবে বুঝতে পারছিস? এমনিতেই আম্মু আমার সঙ্গে কথা বলছে না, আব্বুর সাথেও হয়তো ঝামেলা চলছে। তুই প্লিজ ওই মেয়েটার সাথে মিশিস না, প্লিজ ইয়ার। টুটুলের কপালে ভাঁজ পড়ে, আশ্চর্য, তোর সমস্যা, তুই মিশবি না। আমাকে কেন নিষেধ করছিস? তুই সবসময় বেশি বেশি করিস। আমি কার সাথে মিশবো না মিশবো এটা আমার ব্যাপার, সবসময় তোর কথা মতো চলতে হবে। এটা দিন দিন খুবই বিরক্তকর ব্যাপার হয়ে যাচ্ছে। তুই আমার ছোটবেলার বন্ধু, তাই সহ্য করি, কিন্তু সবসময় আমার লাইফে নাক গলালে আমি তোর সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারবো না। টুটুল রাগের মাথায় গড়গড়িয়ে বলে, অনেক ছোট দিনের জমানো চাপা রাগ আজ বেরিয়ে আসে। অরুণাভ কথা বলার ভাষা খুঁজে পায় না, এতটা ক্ষোভ। ব্যথিত চোখে বন্ধুর রাগে লাল মুখটার পানে চায়, নিভে যাওয়া কণ্ঠে বলে, এমনটা বলতে পারলি? হ্যাঁ পারলাম, পত্রলেখা আমার গেস্ট, আর তুই তাকে অপমান করলি। তুই কথাগুলো একান্তে বলতে পারতি। আমি কাউকে অপমান করিনি। এই মেয়ে বারবার ইনডাইরেক্টলি আমার জীবনে ওই মহিলাকে টেনে আনছে। না সেদিন আমার সামনে এসে নাক ফাটাতো, না ওকে হসপিটালে নিয়ে যেতাম, না ওই মহিলার মুখোমুখি হতে হতো। এই মেয়ের সাথে দেখা করার জন্যই তুই আমাকে ওই বাড়িতে যেতে অ্যাপ্রোচ করেছিস। তুই যদি জোরাজুরি না করতি আমি হয়তো যেতামই না। ওই বুড়ি মরুক বাঁচুক আমার কি, এই মেয়ে আব্বুর সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছে। আব্বু আমাকে সন্দেহ করছে, ভাবছে আমার হয়তো ওর সাথে যোগাযোগ আছে, আবার তোর সাথে চিপকে থাকছে। তুই দেখে নিস, ওই মেয়েটা অনেক বড় একটা ঝামেলা ক্রিয়েট করবে। টুটুল পত্রলেখার দিকে তাকায়, কথাগুলো একেবারে ফেলে দেওয়ার মতো না। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই বেশি বেশি ভাবিস, যা, তোর কোচ ডাকছে তোকে। অরুণাভ কিছু সময় বন্ধুর মুখপানে চেয়ে রইল অপলক, তারপর আলগুছে উঠে চলে যায়। টুটুল ভাবনায় বোধ হয় পত্রলেখা সবার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে, লজ্জায় চোখ ভিজে উঠতে চায়। টুটুল যখন বলল ওরা মিরপুরে অরুণাবের খেলা দেখতে আসবে, সে অনেকটা ছেঁচড়ামো করেই ওদের সঙ্গে যাওয়ার কথা বলে। ভাবেও নি এর জন্য টুটুলকে কথা শুনতে হবে। এখন টুটুলের চোখে চোখ মেলাবে কি করে? তাকে বাঁচাতেই বুঝি টুটুল ফোন আসার বাহানায় চলে গেল। বউ, কথা কও। পটলেখার পাশে তাকায়, প্রহরকে ওড়না ধরে টানটানি করতে দেখে ভ্রু কুঁচকালো। তুমি সত্যি কথা বলতে পারো না? পটলেখা ডানে বায়ে মাথা নাড়ালো। প্রহর চোখ পিটপিট করে বলল, তোমার মামা তোমাকে কথা বলা শেখায়নি? পটলেখার মন খারাপের মাঝেও হাসি পায়, কি সুন্দর তোতা পাখির মতো ফরফর করে। সে এবারও না বোঝালো। প্রহর উপচে পড়া হাসি দিয়ে বলল, তুমি মন খারাপ করো না, আমি তোমাকে শেখাবো কিভাবে কথা বলতে হয়। আমি অনেক অনেক কথা বলতে পারি। পত্রলেখার চাহনি ছলছল হয়, যদি সত্যি কেউ তাকে কথা বলা শেখাতে পারতো, সেও হয়তো এই তোতা পাখির মতো ফরফর করতো। তোমার চোখে কি পোকা পড়েছে? পটলেখা মাথা নাড়ায়। প্রহর ছোট ছোট চোখ বানিয়ে বলে, তাহলে চোখে পানি কেন তোমার? কোত্থেকে পানি এলো? এই তুমি কি কাঁদছো? পটলেখা আবারও মাথা দোলালো। প্রহর চোখ পিটপিট করে, তার বউ দেখছি সত্যি কথা বলতে পারে না। এখন তার কি হবে? আচ্ছা, মানুষ কথা না বলে কি করে থাকতে পারে? পেট ফুলে যায় না? তার ছোট্ট মনে অনেক প্রশ্ন হিজিবিজি করে। পাপা বলে কেউ কাঁদলে তাকে আদর করে দিতে হয়। আমি কি তোমাকে আদর করে দিব? পটলেখা বাঁকা চোখে চায়।
প্রহর হঠাৎ ফিসফিস করে বলে, মামাম কাঁদলে পাপাও আদর করে দেয়, তখন মামাম আর কাঁদে না, হাসে। মামামকে হাসলে অনেক প্রিটি লাগে। পটলেখার গাল ভারী হয়। প্রহর আবারও ওড়না ধরে টানে। তুমি নিচু হলে আমি তোমাকে আদর করে দিতে পারি। পটলেখা মাথা নাড়ে। প্রহর সন্দিহান কণ্ঠে বলে, তোমার আদর চাই না? পটলেখা না বোঝায়। প্রহর মুখ কালো করে প্রশ্ন করে, কেন চাই না? পটলেখা দু হাতে মুখ ঢেকে লজ্জা পাওয়ার ভান করে। প্রহর নিমিষেই খিলখিলিয়ে হেসে ওঠে। হাসলো পটলেখাও শব্দহীন। তার জীবনে শব্দমালা নেই। আনিকা আর তুবা কলেজ জীবন থেকে বেস্ট ফ্রেন্ড। বর্তমানে একই ভার্সিটিতে একই বিষয়ে ভর্তি হয়েছে তারা। দুজনের মধ্যে বেশ ভাব। একে অপরের খুঁটিনাটি সব জানা তাদের। অরুণাবের বিষয়টি সম্পর্কেও সে অবগত। তুই বান্ধবী বাকি সবার থেকে দূরত্ব মেপে সিরিয়াস আলোচনায় মত্ত আছে। তুই বলেছিলি ভাইয়া ক্রিকেটার, কিন্তু তাকে ক্রিকেটার কম হেল্পিং হ্যান্ড বেশি মনে হচ্ছে। তুবার কথায় আনিকার হাস্যজ্জ্বল মুখে আধার নামে। চোখে পড়ে 22 গজের মাঠে জরি বক্স হাতে নিয়ে দৌড়াতে থাকা অরুণাবের উপর। গায়ে কমলা রঙের স্টাফ পোশাক। মাঠের সেন্টারে উইকেটের পেছনে দাঁড়ানো কিপারের কাছে থামলো সে। জরি বক্স খুলে পানির বোতল বের করে দেয়। শুধু বের করে দেয় না, বোতলের ছিপি অবধি খুলে দিল। কিপার হেলমেট খুলে পানি খাওয়া শুরু করলে অরুণাব তোয়ালে দিয়ে তার কপালে ঘাম মুছে দিতে লাগলো। সাথে কিছু সলা পরামর্শ যা কোচ শিখিয়ে দিয়েছে। ভাই, এভাবে অন্যের বাজেটে কেরিয়ার সেট করবে নাকি? সো সিলি ইয়ার। তুবার কথায় আনিকার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। হাসির চেষ্টা করে বলে, তুই খেলা দেখছিস না তাই সিলি লাগছে। এটা খুব কমন, সবাই করে এমনটা। আর এখানে খারাপ কিছু তো নেই। খারাপের কথা বলছি না, কিন্তু এভাবে স্টাফদের মতো পানি বহন করা, অন্যের ঘাম মুছে দেওয়া। তুই ভাব, বয়ফ্রেন্ড তো আমার না তোর। ভোরের টিকিট খেলা আনিকার এমনিতেই পছন্দ না। বান্ধবীর কথায় নেতিবাচক মনোভাব আরও জোরালো হয়। তুবা বলে, তুই বললি অনেক ভালো খেলে, অথচ ফ্রাঞ্চাইজি লিগেই টিকতে পারছে না। ন্যাশনাল টিমে আদৌ টিকবে তো? এখন অলিতে গলিতে ক্রিকেটারের ছড়াছড়ি। তাছাড়াও ভালো ভালো ক্রিকেটার দলে টিকতে পারছে না। 20 বছরের হ্যাংলা পাতলা ছেলে কি ঘাস কাটবে? না টিকলে না টিকবে, আমার কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা নেই বললে তো আর হবে না আনিকা। হি ইজ ইউর বয়ফ্রেন্ড। সে কি করলো না করলো তোকে দেখতে হবে না। তুই কি যেন তেন ছেলেকে লাইফ পার্টনার বানাবি নাকি? না পেঁচিয়ে ছেড়ে কাস। তুবা এবার নড়ে চড়ে বসলো। বলল, তুই হীরাকে পায়ে ঠেলে তামার দিকে ঝুঁকেছিস আনিকা। তৈমুর নেওয়াজকে দেখ, লতে মাস্টার কমপ্লিট করেছে, এখন ভিনদেশে পাড়ি জমাবে লয়ের উপর কোর্স করতে। সেখান থেকে বিডিতে ফিরে এলে সে যে কোনো সুপ্রিম কোর্টে ভালো পদে নিয়োগ পাবে। কেরিয়ার পুরাই সেট। তুই আম্মুর মতো কথা বলছিস। তোকে এসব আম্মু বলতে বলেছে নিশ্চয়ই। ধরা পড়ে যাওয়ায় মুখটা পানসুটে হয়ে আসতে চায়, তবে সে দমল না। পূর্বের মতোই ধীরস্বরে বলল, বলেছে আর ভুল কিছু বলেনি। তুই একটু ডিপলি ভেবে দেখ আনিকা। অরুণাব আর তৈমুরকে একসাথে বসিয়ে ভেবে দেখ। অরুণাব হ্যাংলা পাতলা বাচ্চা ছেলে, না আছে ম্যাচিউরিটি, না আছে ব্যক্তিত্বের ধার। পার্সোনালি আমার তাকে পছন্দ না। এখনও বাচ্চা বাচ্চা ভাব ভাব, পুরুষ পুরুষ ভাইবই আসে না তার মধ্যে। তার সাথে প্রেম, তোর কাছে থেকে অন্তত এটা আশা করিনি। আমরা ফ্রেন্ডরা কিন্তু আগে বলেছিলাম রিলেশনে যাস না। তোর সাথে যাচ্ছে না ওকে, তুই শুনলি না। ক্লাসের সবচেয়ে সুন্দর মেয়েটা একটা সাধারণ ছেলের সাথে রিলেশনে গেছে, যার কোনো ব্যক্তিত্বই নেই। পাপাস বয়, ইমোশনাল ফুল। অপমানে আনিকার মুখটা রক্তিম হয়ে গেছে। তুবা আরও বলল, তৈমুর নেওয়াজের ছবি যখন দেখালি তখন আমরা ফ্রেন্ডরা কেমন রিয়াকশন দিয়েছিলাম মনে আছে? ইয়ার, হি ইজ পারফেক্ট। লম্বা চৌড়া পেশিবহুল পেটানো শরীর, মাসেলস, স্মোকি আইস, শ্যামলা গরম দেখে মনে হয় তাগড়া যুবক আছে বটে। ব্যক্তিত্বে ভরপুর, পুরুষালী একটা ভাইব আসে। বান্দা পুরাই আগুন। আনিকা কিছু বলল না। তুবা আনিকার মুখ দেখে বুঝলো আনিকা কিছুটা হলেও তার কথায় প্রভাবিত হয়েছে। সে খুশি মনে নিজ আলাপ দীর্ঘ করতে লাগলো। আনিকা থিঙ্ক প্র্যাকটিক্যালি। ওর নামও ম্যাচিওর। এখন তোকে ভালো লাগছে, আজ থেকে 10-12 বছর পর তোকে ভালো লাগবে না। তোরা প্রায় সমবয়সীদের মতোই। আফটার 30 সে পুরুষ মানুষ ধীরে ধীরে সুন্দর হবে। আর তোর হবে বিপরীত। হয়তো 2-1টা বাচ্চা আসবে, চেহারা ভেঙে যাবে, মুটিয়ে যাবি, তোর গ্লো নষ্ট হয়ে যাবে। তখন তোকে তার ভালো লাগবে না, সে আফসোস করবে। তখন কি হবে তোর? দুটো নয় পরে আনিকা। মায়ের কথাগুলো বিষ মনে হলেও তুবার কথাগুলো তার কাছে খারাপ লাগছে না। সত্যি তো বলছে তুবা, একটা কথাও ফেলে দেওয়ার মতো নয়।
তৈমুর নেওয়া সব দিক থেকেই পারফেক্ট আছে, দেখতে যথেষ্ট হ্যান্ডসাম, ব্যক্তিত্ববান, কেরিয়ার ভালো, তার পেছনে লাড্ডু, ফ্যামিলিও নির্ভেজা, বাবা মায়ের একমাত্র সন্তান। ওর বাবা মাকে দেখেও টিপিক্যাল মাইন্ডের মনে হয়নি। কোনো বাজে রেকর্ড নেই তৈমুরের, সিগারেট অবধি খায় না। আনিকা আর ভাবতে পারে না, মাথা ফেটে যাওয়ার উপক্রম হয়। কি এক দুটানায় পড়ল সে। অর্ণবের ব্যাপারে তার আরও বেশি ভাবা উচিত ছিল। খেলা শেষে হোটেলে ফিরেছে সব খেলোয়াড়। জয়ের উল্লাসে উদযাপন করতে কোচ বলছে সবাই একসাথে নৈশভোজ করবে। অর্ণব সে নৈশভোজে অংশগ্রহণ করবে না। সে কোচকে অনেক কষ্টে মানিয়েছে বাড়ি যাওয়ার জন্য লাগেজ গোছাচ্ছে। মোহন তা দেখে গাল ফুলিয়ে বসেছে। বাড়ি, তুই কতটা নিষ্ঠুর, তোর বাড়িতে একবার ইনভাইটও করলি না। আমার বাড়িতে বিয়ে লাগেনি যে তোকে ইনভাইট করব। ফর্মালিটিস মেনটেন করতে বলতে পারতি। আমার বাড়িতে চল মোহনলাল, আমি কি না করতাম? অর্ণব হাসলো, লাগেজে কাপড় ভরতে ভরতে বলল, সেই জন্যই বলিনি। প্লিজ বাডি, ইনভাইট মি, আই ওয়ান্ট টু সি ইউর হোম, প্লিজ প্লিজ। মোহন অনুনয় করে বলল। অর্ণবের নরম মন গলে গেল। আচ্ছা লাগেজ গুছিয়ে নে, তবে শর্ত একটাই, আম্মুর সাথে কোনো প্রকার ফ্লাটিংগিরি চলবে না, তাকে আন্টি বলে ডাকতে হবে। তোর শর্তে হিসু করে দিলাম, মনে মনে বলল মোহনলাল, ইমোশনাল হওয়ার ভান করে চোখ পিটপিটায়। দু হাতে বন্ধুকে জড়িয়ে গালে চুমু দিয়ে বলে, তুই কত ভালো রে অরুণাব, আই লাভ ইউ বাডি। অরুণাব তেলে পড়া পেঁয়াজ কুচির মতো ছ্যাদ করে উঠল। এক ধাক্কায় বন্ধুকে সরিয়ে দেয়। টি শার্ট টেনে গাল মুছে ভৎসনা সুরে বলে, বাইঞ্চোদ, তোর ঠোঁট আমি কুচি কুচি করে কাটবো। মোহন হুহা সুরে হাসতে হাসতে লাগেজ গুছাতে শুরু করে। এটা ওটা বলে বন্ধুকে বিরক্ত করতেও ভুলে না। এক ফাঁকে জিজ্ঞাসা করে, পাতাবাহার কি পছন্দ করে? অর্ণব কটমট দৃষ্টি ক্ষেপণ করে বলে, এটা কিন্তু কথা ছিল না। আরে চেতিস কেন বাল, নর্মালি জিজ্ঞেস করছি, বল কি পছন্দ করে? অর্ণব বিরক্ত মাখা কণ্ঠে বলে, পছন্দ বলতে মানে সবচেয়ে বেশি ইন্টারেস্ট কিসের প্রতি? এমন কোনো পছন্দ আছে কি যা পেলে সে খুশি হয়ে যায়? লাইক শাড়ি, চুড়ি, ঝুমকা, মেয়েদের দুর্বলতা যা থাকে আর কি। তো পাতাবাহারের দুর্বলতা কি? মোহন অতি আগ্রহের সাথে জানতে চাইল। অরুণ সরকার। জবাব মনপ্রসূ হলো না মোহনের। মুখ বাঁকিয়ে বিড়বিড় করল, বুইড়া বেটার প্রতি আবার কিসের দুর্বলতা, যত সব ঢং। অরুণাব কান খাড়া করে বলে, কি বললি? মোহন হেঁ হেঁ সুরে হেসে বলে, কিচ্ছু না তো, এই ভাবছিলাম আঙ্কেল কত লাকি, বাড়ি গিয়ে তার কপালে কপাল ঘষা দিব বুঝলি। দুই বন্ধু ঠোকরাঠুকরি করতে করতে নিচে নেমে আসে। পার্কিং জোনে অপেক্ষায় তার ভাই বোনেরা। অরুণাব ডিকিতে লাগেজ দুটো রেখে দিল। আনিকাকে ইশারা করে পেছনে বসতে। আনিকা ইশারা বুঝেও ঘাটতেরামি করে মাঝের সিটে গিয়ে বান্ধবীর পাশে বসলো। অরুণাব দাঁত কটমট করে চাইল ক্ষণ। বন্ধু মোহনকে ফ্রন্ট সিটে বসিয়ে তুবার পাশে বসা অর্ণিতাকে বলল, ভাবুক চড়ুই, ওলাফকে নিয়ে পেছনে এসো, আর রূপ নয়নকে নিয়ে মাঝে আয়, আমরা 3 ভাই বোন পেছনে বসবো। অর্ণিতা ঘুমন্ত প্রহরকে কোলে নিয়ে এসে বসল। তারও চোখ দুটো ঘুমে অচেতন হয়ে আছে। রূপ নয়ন সামনে গিয়ে বসল, অর্ণব পেছনে এসে বসে। গাড়ি চলতে শুরু করলে ফ্রন্ট সিটে বসা মোহন পেছনে ফিরে বলল, টুটুল কোথায়? ওর সাথে এই বোবা মেয়েটা। ওরা খেলা দেখতে বোর হচ্ছিল, তাই খেলা শেষ হওয়ার আগে চলে গেছে। রূপ হামি তুলতে তুলতে জবাব দেয়, সাথে ড্রাইভারকে লাইট নিভিয়ে দিতে বলে। অর্ণব জানলায় মাথা ঠোকায়। টুটুল যে তার উপর রাগ করে চলে গেছে বুঝতে আর বাকি নেই। মোহন সামনে ফিরে বলে, কত সুন্দর মেয়েটা, অথচ বোবা, বেচারির জন্য মায়াই লাগে। বাড়ি ফিরতে ফিরতে তাদের ভালোই রাত হয়ে যায়। আলস্য কাটিয়ে সবাই গাড়ি থেকে আস্তে ধীরে নেমে পড়ে। অরুণাব ঘুমন্ত প্রহরকে কোলে নিয়ে রূপকে বলে, ভাবনাকে ডেকে দে তো, ঘুমিয়ে পড়েছে। রূপক অর্ণিতার বাহু ঠেলে ডাকে, এ মোটু, উঠ না। মোটু, এই অরু মোটু, মরে টরে গেলি নাকি? মোটুর বাচ্চা, ওঠ না। অরুণাব চলে যাচ্ছিল, রূপকের সম্বোধনে ফিরে আসে। বড়সড় ধমক দিয়ে বলে, এ কেমন সম্বোধন? এভাবে বলে ছোট বোনকে? রূপক দাঁত দেখিয়ে আমতা করে বলে, আদর করে মোটু ডাকি। মনে কষ্ট দেয় এমন আদরের দরকার নেই, খারাপ লাগে ওর। আরেকবার ডাকতে শুনলে কান গরম করে দিব। ওলাফকে নে, আমি ভাবনাকে ডাকছি। রূপক প্রহরকে নিল। অরুণাব বোনকে ডাকে। অর্ণিতা নড়ে চড়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়, ঘুম ভাঙে না। অগত্যা কুলে তুলে নিতে উদ্যত হয়। রূপক ভাইকে বাধা দেয়, আরে ভাই পারবে না, নিজেকে দেখো, ফুদিলে উড়ে যাবা, তোমার থেকে ওরও ভারী আছে। আমার হাতে মার না খেলে তোর ভালো লাগে না তাই না? মায়ের কাছে তো নাদান শিশু। অর্ণব বিরক্ত মুখে বলে, অর্ণিতাকে পাজাকুলে তুলে নেয়। অর্ণিতা ঘুমের ঘোরেই ভাইয়ের গলা জড়িয়ে কাঁধে মুখ ঢোকায়। রূপক টিপকুনি কেটে বলে, দেখো মুখ থুবড়ে পড়ো না যেন।
মুখ তো তোর ভাঙবো, আগে হাট। অরুণাবের ইচ্ছে করে পেছন থেকে পশ্চাতে লাথি লাগাতে, সে রূপকের ভাগ্য প্রসন্ন, প্রহর তার কুলে। ধমকে মুখ মুচড়ে আগে হাঁটে রূপক। অরুণাব বোনের ঘুমন্ত মুখপানে চায়। আব্বু ভুল বলে না, মেয়েরা একটু দ্রুতই বড় হয়ে যায়। এই তো সেদিন সাদা তোয়ালে মোড়ানো চড়ুইখানা কোলে নিয়ে চুমু খেয়েছিল, সেই চড়ুই কত বড় হয়ে গেছে। সে বোনের কপালের একপাশে স্নেহ ঢেলে চুমু দেয়, কানে কানে ফিসফিস করে বলে, আই লাভ ইউ ভাবুক চড়ুই, মোর দেন ওলাভ। অর্ণিতার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে, তার মানে ঘুম ছুটে গেছে, কিন্তু চোখ বন্ধ করে রেখেছে। অরুণাব ছোটবেলার মতোই গোল গোল ঘোড়ায় তাকে, সেই সেকেলে গান গুনগুনিয়ে গায়, ফুলো কা তারকা সবকা কেনা হ্যায়। ঘরে ঢুকে দেখে সবাই ড্রয়িং রুমেই বসে আছে। অরুণাব সেদিকে না গিয়ে বোনকে নিয়ে দোতলায় চলে যায়। অর্ণিতা চিমটি কাটে ভাইয়ের গলায়। অর্ণাব হেসে ধীমান কণ্ঠে বলে, যতই গম্ভীর্যের আড়ালে নিজেকে ঢেকে রাখো, আমাদের কিউট ঢঙ্গি ভাবনা বেরিয়ে আসে কিন্তু। অরুণিতা চোখ খুলল, ভাইয়ের চোখে চোখ রেখে প্রশ্ন করল, আমার ওয়েট কত বলো তো ব্রো? হবে 45 অর 15? নো, 60+। কি বলো? হ্যাঁ। তেমন ওয়েট ফিল হচ্ছে না কিন্তু। অর্ণিতা হাসলো, দুষ্টুমির স্বরে বলল, তা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে ব্রো। অর্ণাব পায়ের গতি বাড়িয়ে বলে, অনেক কষ্টে অর্ণিতার ঘর অবধি গিয়ে বিছানায় নামিয়ে দেয়, তারপর নিজেই চিৎপটাং হয়ে হাঁপাতে থাকে। অর্ণিতা তার হাল দেখে গম্ভীর ভাব ছিঁড়ে খিলখিলিয়ে হেসে দিল। অর্ণাব রীতিমতো হাঁপাচ্ছে, হাঁপাতে হাঁপাতে বলল, তুমি আমার থেকেও বেশি হিংসুটে ভাবুক চড়ুই। তফাৎ আমারগুলো প্রকাশ পায়, তোমারগুলো ধরা পড়া খুবই কঠিন। ওলাফ তো আমাদের দুজনেরই ভাই, তাই না? ছোট আদুরে ভাই। অর্ণিতার হাসি যেন হুট করে এসেছিল, তেমন হুট করে গায়েব হয়ে গেল। গম্ভীর অবতারে ফিরে এলো, এসে বলল, আমি কাউকে হিংসা করি না ব্রো, বাট হি স্টোল এভরিথিং ফর মি, মাই পাপা, মাই মাম্মা, মাই ভাইটুস, মাই টয়েস, মাই রুম, মাই এভরিথিং। Everyone remembered the first one and the last one but forgot middle one. অর্ণাব সোজা হয়ে বসে, অবাক চিত্তে বলে, ভাবুক চড়ুই, ওলাফ তোমার ছোট ভাই, ও কেন ছিনিয়ে নেবে? আমরা সবাই তো এক, যা কিছু সব তো আমাদেরই। একটা ছেলে একটা মেয়ে, হ্যাপি ফ্যামিলি, আমরা সবাই হ্যাপি ছিলাম, তাই না? ওকে আনার কি প্রয়োজন ছিল পাপা মামামের? অর্ণাব হাসে বোনের বাচ্চামো কথায়, মনে হলো সেই অভিমানী ভাবনা, যে প্রহরের আগমনের খবর পেয়ে ভাইয়ের ঘরে এসে অনেক কেঁদেছিল। অর্ণাব উঠে এসে এক হাত বোনের গালে চেপে ধরে, অপর হাতে কাঁধ জড়িয়ে বুকে টেনে নেয়। ছিল তো, আমার একটা ভাইয়ের প্রয়োজন ছিল, একটা বোন, একটা ভাই, আর একটা পচা আমি, হ্যাপি ফ্যামিলি। তাহলে তো আমারও একটা বোন লাগবে, সেটা মামামকে গিয়ে বলো। অর্ণাব হাসতে হাসতে জবাব দিল। অর্ণিতা কিছু সময় চুপ থেকে বলে, নেবার, আমার আর বোন ভাই চাই না। দিস ডেজ আই ফাইন্ড কমফোর্ট ইন রিমাইন্ডিং মাই সেলফ দ্যাট আই এম মাই পাপাস অনলি ওয়ান ডটার। অর্ণাব হেসে বোনের গাল এদিকে ওদিকে ঘুরিয়ে আদুরে গলায় বলে, আমাদের দু ভাইয়ের একমাত্র বোন, ইউ নো না, আমরা দু ভাই আমাদের আদরের বোনটির উপর জান হারাই। না, আমি বিশ্বাস করি না। অর্ণিতা ভাইয়ের বুক থেকে মাথা তুলে নাটকীয় গলায় বলে। অর্ণাব তার গালে আদরে চুমু দিল। অর্ণিতা মিষ্টি করে হাসলো। মেদযুক্ত গালে ভাঁজ পড়ে গর্ত সৃষ্টি হতে দেখা যায়, টলছিল। মেয়ের ঘরের সামনে মূর্ত হয়ে দাঁড়িয়ে অরুণ সরকার ছেলে মেয়ের কথোপকথন শুনছিল এতক্ষণ। সব শুনে বুকের ব্যথা আরেকটু বেড়ে যায়। এখন তো পাতা ভাইয়ের মতো তারও দুশ্চিন্তা হচ্ছে। ঢেকে রাখার বিষয় না, আজ বাদে কাল সবাই জানবে, জানলে তাদের প্রতিক্রিয়া কেমন হবে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। ডিসেম্বরের শীতে উষ্ণ কম্বলকে বিদায় জানিয়ে অর্ণাব বিছানা ছাড়ে, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ফিরে গায়ে হুডি জড়ায়, শর্টসের উপরই ট্রাউজার তুলে নেয়, সাদা ক্যাটস পরে বেরিয়ে যায়। মূল ফটক খোলাই ছিল, সে বেরিয়ে আসতেই বাবাকে দেখতে পায়। হাঁটতে বেরোচ্ছে। অর্ণাব এগিয়ে গিয়ে বলল, রেস করা যাক, আমি জিতলে তোমার এটিএম কার্ড একদিনের জন্য আমার। অরুণ সরকার আর চোখে ছেলের দিকে তাকায়, আর হেরে গেলে? তুমি তো জিতে যাবে, সেই খুশিতে দুদিনের জন্য না হয় দিয়ে দিও এটিএম কার্ড। নাইস জোকস। অরুণ সরকার হাসিবিহীন মুখে হাত ঘড়ির দিকে তাকালো, মূল ফটকের দিকে তাকায় বারংবার। অর্ণাব ব্যায়াম করে শরীর গরম করার চেষ্টা করে বলে, কার জন্য অপেক্ষা করছো? চলো যাই, দেরি হয়ে। হে বয়েস, আই এম রেডি, লেটস গো।
তৃতীয় ব্যক্তির গলায় অর্ণবের কথা সমাপ্ত রয়ে গেল। চমকিত দৃষ্টিতে ঘুরে তাকায় অর্ণব। বোন অর্ণিতাকে দেখে তো নজর ফিরিয়ে বাবাকে দেখে। দুজন সেম আউটফিট, সেম ট্রাউজার, সেম হুডি, সেম ক্যাটস, যেন মেলায় ঘুরতে যাওয়া দুই বান্ধবী। অর্ণবের হাসি পায়। ব্রো, হোয়াট হ্যাপেন্ড? হোয়াই আর ইউ স্মাইলিং লাইক দ্যাট? আই এম লুক উইয়ার্ড। নো, ইউ লুক কিউট, অলসো ইউর পাপ্পা, বলেই হাসিতে ফেটে পড়ে অরুণাভ। অর্ণিতার গোমরা মুখ কালো হয়ে আসে। সে বাবার দিকে তাকায় অভিযোগের দৃষ্টিতে। অরুণ সরকার এগিয়ে এসে হুডির টুপি মেয়ের মাথায় তুলে দেয়। হুডির চেন গলা অবধি তুলে দিয়ে বলে, পাছে লোকে কত কিছুই বলে, ওদের কথায় কান দিতে নেই। লেটস গো সোনা। অর্ণিতা মাথা নাড়ে। বাবা মেয়ে ধীর গতিতে দৌড়াতে শুরু করে। অরুণাভ মুখ মুচড়ে পিছু দৌড়ায়। এক সময় তাদের ছেড়ে আগে চলে যায়। কয়েক রাউন্ড দ্রুত গতিতে দৌড়ে ঘুরে আবারও ফিরে আসে। গতি কমিয়ে অর্ণিতার পাশে দৌড়ায়। কতদিন হলো চলছে? 3 দিন। ওয়াও, সাচ আ লং টাইম। কিপ ইট আপ ভাবুক চড়ুই। বাই দ্য ওয়ে, কতদিন চলবে? ভাইয়ের মজা বুঝতে পারে অর্ণিতা। এর আগেও অনেকবার ওজন কমাবে বলে জিমে ভর্তি হয়েছিল অবধি থেমেছিল, কখনো যাওয়া হয়নি। বাবার সাথে প্রতিদিন হাঁটতে বের হওয়ার পণ করলেও 2 দিন যায়, তারপর আবার তাকে খুঁজেও পাওয়া যায় না। এবার 3 দিনের রেকর্ড গড়ল সে। এসব দৌড়ঝাঁপ, ব্যায়াম, যোগা, জিম তার পোষায় না। তার তো ডাইনিং ভরা খাবারে পোষায়। সে ফোঁস করে বলে উঠল, যতদিন তোমার মতো পাটকাঠি না হচ্ছি ততদিন। অর্ণব দাঁড়িয়ে পড়ে। হাঁটুতে ভর দিয়ে হাঁপায় কতক্ষণ। অর্ণিতা আর অরুণ সরকার আগে চলে যায়। অর্ণব কপাল ঘষে আবারও ছুট লাগায়। অর্ণিতার পাশে এসে বলে, আমি পাটকাঠি? ব্রো, ঘরে ফিরে যাও আর আয়নায় নিজেকে দেখে বুঝে নাও তুমি পাটকাঠি নাকি কৃষ্ণনগরের মন্ত্রীমশাই। অর্ণবের মুখটা চুপসে যায়। নিজ মেদহীন পেটের দিকে তাকায়। ফিট অ্যান্ড ফাইন, হেলথের কোনো কদরই নাই দেখছি। মনে মনে বিড়বিড় করে অর্ণব বোনকে বলে, আমি কৃষ্ণনগরের মন্ত্রীমশাই আর তুমি গোপাল ভাঁড়। অর্ণিতা বাবার দিকে চেপে গিয়ে অভিযোগের সুরে ডাকলো, পাপা, তোমার ছেলেকে চুপচাপ দৌড়াতে বলো না। অরুণ সরকার ছেলের দিকে ফিরে শক্ত গলায় বলল, রাস্তা বদলাও। আব্বু, আমি। যাও। অরুণাভ গোমরা মুখ বানিয়ে অন্য রাস্তায় চলে যায়। অর্ণিতা বাবার দিকে তাকিয়ে দাম্ভিক ভরা সেই হাসিটি হাসে। পাপা, বিয়ে কবে খাচ্ছি? অরুণ সরকার অবাক হয়ে বলে, কার বিয়ে? তোমার বড় ছেলের। অরুণ সরকার বাঁকা চোখে তাকায় মেয়ের দিকে। নিশ্চয় ভাইয়ে কান পড়া পাঠিয়েছে। সে গম্ভীর সুরে বলল, বিয়ে কোনো ছেলে খেলা নয় চড়ুই সোনা। বিয়ে মানে দায়িত্ব, সমঝোতা। বিয়ে মানে ত্যাগ, ধৈর্যশীলতা, নিজেকে অন্য কারো হাতে সঁপে দেওয়া। তোমার ভাই এখনও ইম্যাচিওর, তোমার মামার থেকেও বেশি আবেগপ্রবণ। সংসারে পা দেওয়ার মতো ম্যাচুরিটি তার আসেনি। অর্ণিতা ধৈর্য সহকারে শুনল, আগ্রহের সাথে বলল, তৈমুর নেওয়াজের সাথে তো আনিপুর বিয়ে হচ্ছে না, তাহলে ব্রো আর আনিপুর ব্যাপারটা একটু মীমাংসা করা উচিত না? চাচিমণি আবার কোন ছেলে ধরে আনে মেয়ের জন্য? মীমাংসা হবে না। আরিয়ান রবি সাফ বলে দিয়েছে তারা এই সম্পর্ক মানবে না। অর্ণিতার কপালে বিরক্তির ভাঁজ। পাপা, চাচিমণি ব্রোকে দেখতে পারে না কেন? আমার আর প্রহরের সাথে তো ভালোই বিহেভ করে। তোমার ব্রো মানুষটা খুব ভালো তো, আর ভালো মানুষদের মানুষ একটু কমই দেখতে পারে। অরুণ সরকারের খোঁচা বুঝতে পারে অরুণিতা। সে জেদি সুরে বলল, ওনারা না মানলো আনিপু তো রাজি, কোর্ট ম্যারেজ করিয়ে রাখো। মেয়ে পেয়ারি হলে একদিন ঠিকই মানবে। অরুণ সরকার হাসলো মেয়ের কথায়। শান্ত গলায় বলল, তোমার আনিপু আর ব্রো কারোরই ভিত মজবুত না, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তাকে বলে দিও কেরিয়ারে ফোকাস করতে। সব কিছুর একটা সঠিক সময় থাকে। সময় আসলে, ভাগ্যে লেখা থাকলে সব হবে। আর হ্যাঁ, বিয়ে করে যেন আমার মাথা না খায়। এত হ্যাংলা ছেলে আমি বাপের জন্মে দেখিনি। বিয়ের বয়সও হয়নি, বিয়ে বলে বাড়ি মাথায় তুলে রেখেছে। অর্ণিতা আর কিছু বলে না। সে ব্যাপারটা বুঝতে পেরেছে। পাপার সাথে সেও সহমত। এত জলদি বিয়ে করা উচিত হবে না। দুপক্ষকেই সময় দেওয়া উচিত। তারা আরেকটু পথ এগোতেই অর্ণবকে আসতে দেখা যায়। তাদের দেখেই রাস্তা পাল্টাতে মরিয়া হয়ে ওঠে। অরুণ সরকার থামালো তাকে। ওয়েট 420, বেলা অনেক হয়েছে, এবার বাড়ি চলো। নাকি 420 করে ঘুরে বেড়ানোর ফোন দিয়ে এঁটেছ? জিরো সিভিক সেন্স পিপল। বাড়িতে ডাকে বলে ভরা বাজারেও ডাকতে হবে? আমার কি প্রেস্টিজ বলে কিছু নেই? ভবিষ্যৎ সেলিব্রিটি আমি, আর কিছু সম্মান তো আমিও ডিজার্ভ করি।
অরুণাভ বিড়বিড় করতে করতে ফিরে আসে, বাবার উদ্দেশ্যে থমথমে মুখে বলে, ভরা বাজারে 420 বলি যখন ডাকবে, মহিষ জবাই করে পুরো কলোনিকে অরুণাভ নামটাকে কেন করেছিলে শুনি? স্বভাবে এমন 420 হবে জানলে কখনোই করতাম না। মহিষের পুরো টাকাটাই লস। অরুণ সরকার পাল্টা জবাব দিতে ভুলে না। অরুণাভ তেতো মুখে বলে, দিস ইজ নট ফেয়ার আব্বু। লিটারেলি তুমি আমাকে অপমান করছো। আমার মতো বাধ্য ছেলে এ যুগে পাবে? না না, তুমি তো এক পিসি। অরুণ সরকারের পাল্টা ধাওয়া। অরুণাভ মুখে কুলু পেটে নিল, ভুলে গিয়েছিল ভদ্রলোক তো তার বাপ, সে নয়। অরুণাভ বোনের পাশে ঘেঁষে কুনুই দিয়ে খোঁচা দিল। অর্ণিতা প্রশ্নভাজন দৃষ্টিতে তাকালে অরুণাভ ফিসফিস করে বলে, কাজ হলো? অর্ণিতা নাবোধক মাথা নেড়ে ভাইয়ের মতোই ফিসফিস করে বলল, ব্রো, পাপা বলেছে বিয়ে বিয়ে করে যেন তার মাথা না খাও। এত বেহায়া ছেলে সে বাপের জন্মে দেখেনি। বিয়ের বয়সও হয়নি তোমার, অথচ বিয়ে বিয়ে বলে বাড়ি মাথায় তুলে রেখেছ। শেম অন ইউ। অরুণাভ আবারও থেমে যায়, হাঁটুতে ভর দিয়ে হাঁপায়। আব্বু তার পরিস্থিতি বোঝার চেষ্টা কেন করছে না? ধ্যাত্তেরিকি। পাতা আর রুবি ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছিল। দুজনেই নীরব কাজ করে যাচ্ছে, যা বড্ড বেমানান লাগছে। কেননা দু জায়ের মধ্যকার বাচ্চা আর সাংসারিক আলাপ কখনোই ফুরাতে চাইতো না। একসাথে পার্লারে যাওয়া, শপিং করা, ঘুরতে যাওয়া, বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করা, সব মিলিয়ে দুজনের মধ্যকার সম্পর্ক বেশ মধুর ছিল। দিন রাত মিলিয়ে দুজন একে অপরের সঙ্গে কতটা জুড়ে থাকতো যে একে অপরের খুব ভালো বান্ধবী হিসেবেই মনে করত। সেই মধুমাখা সম্পর্ক হুট করে নীরবতা ছেয়ে যাওয়ার ভাবনার বিষয়। হে বিউটিফুল লেডিস, ক্যান আই হেল্প ইউ? মোহনলালের কথায় পাতা রবি তার দিকে তাকালো। অরুণাভের চেয়ে কিছুটা স্বাস্থ্যবান, গোলগাল চেহারার শ্যাম গড়নের ছেলেটা যখন 24 পাটি দেখিয়ে হাসে, ছোট ছোট বাচ্চারাও বলে দিবে এই ছেলে প্রচুর বাদরামি জানে। যেহেতু অরুণাভের বন্ধু সে, রবি তাকে অরুণাভের মতোই উচ্ছনে যাওয়া ছেলেদের কাতারে ফেলে চুপ থাকলো। পাতা মুচকি হেসে বলল, কেন নয়? তাহলে আমি প্লেট লাগিয়ে দিচ্ছি কেমন? মোহন অতি আগ্রহের সাথে ধোয়া প্লেট হাতে নেয়। পাতা তার হাত থেকে প্লেট ছিনিয়ে নিয়ে বলে, তুমি সকালে নাস্তা খেয়ে নিয়ে আমাদের হেল্প করো। সকালে কি খাও বলো? আপনি ভালোবেসে যাই খাওয়াবেন তাই খাবো ম্যাম। মোহন অতিমাত্রায় ভদ্র সাজার চেষ্টা করে। পাতা ভ্রুকুচকে বলে, ম্যাম কাকে বলছো? আন্টি বলে ডাকবে। ম্যাম ট্যাম ডাকতে হবে না। মোহন তার ভুবন বোলানো হাসিটা দিয়ে বলল, আপনাকে আন্টি ডাকার আগে আমার মাথায় নারিকেল পড়ুক। টু বি অনেস্ট, স্টিল আমার বিশ্বাস করতে কষ্ট হয় আপনি অরুণাভের মা। আপনার 3টে বাচ্চা আছে, সব থেকে বেশি কষ্ট হয় ওই লোকটা আপনার হাজব্যান্ড মানতে। এরকম প্রশংসা মেয়েরা একটু বেশি পছন্দ করে, কিন্তু কখনো স্বীকার করে না। উল্টো আরেকটু প্রশংসা পাওয়ার লোভে বলে, কি যে বলো না, বয়স হয়েছে হ্যান ত্যান। পাতাও তার ব্যতিক্রম নয়, সেও বলল, কী সব কথাবার্তা মোহন? পাতার মুখে নিজের নাম শুনে মোহনের চোখের তারায় তারা চমকালো। কাতর স্বরে বলল, আরেকবার বলুন। কি বলবো? পাতা হাসতে হাসতে বলল, আমার নামটা আরেকবার বলুন, আপনার মুখে ভারী মিষ্টি লাগে শুনতে। এত সুন্দর করে আমাকে কেউ ডাকেনি ম্যাম। তাছাড়াও প্রথম সাক্ষাতে আপনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। তারপর থেকে আমি মাথায় শ্যাম্পু করা তো দূরের কথা, পানি অবধি ঢালিনি, শুধু আপনার ছোঁয়া উঠে যাবে তাই। রবি মোহনের আপাদমস্তকে চোখ বুলিয়ে নেয়। পাতা মুখে হাত দিয়ে হা হওয়া মুখ ঢেকে রাখে কতক্ষণ, তারপর হঠাৎ করে খিলখিল করে হাসিতে লুটিয়ে পড়ে। হাসতে হাসতে কোটরে জল জমেছে। মোহন চোখ পিটপিট করে তাকেই দেখে। তাই তো বলি, কাল রাত থেকে মরা ইঁদুর পচে যাওয়ার মতো বাজে গন্ধ কোত্থেকে আসছে। হঠাৎ পৌরুষালী ভরাট কণ্ঠে পাতা মোহন ড্রয়িং রুমের দিকে তাকায়। অরুণ সরকার হনহনিয়ে উপরে চলে যাচ্ছে। পাতা মনে মনে মুখ ভেঙায়, বুড়োর জলে অর্ণিতা এগিয়ে এসে ডাইনিং টেবিলের প্রতিটি পদের উপর চোখ বোলায়। খাবার দেখেই ক্ষুধার্ত তনুমন ফুরফুরে হয়ে ওঠে। সে চেয়ার টেনে বসে, প্লেট উল্টে পরোটার বলে পরোটা নিয়ে চিবোতে শুরু করে। বড্ড ক্ষুধা লেগেছে। আম্মু, ফ্রেশ হয়ে এসে খেতে বসো। পাতা হতাশ সুরে বলে। অর্ণিতার গম্ভীর চাহনি খাবারে আটকে, আবার ফ্রেশ? অর্ণাভ হাস্যজ্জ্বল মুখে এগিয়ে এসে মায়ের আঁচলে ঘামার্ত মুখ মুছতে মুছতে বলে, আম্মু, পাপা কি পারি 1.5 ঘন্টা দৌড়ে শরীরে যতটুকু ক্যালোরি লস করেছে, মোড়ে চায়ের দোকানে তিন চামচ চিনি দেওয়া দুধ চায়ে গিয়ে ভাজা ব্রেড ডুবিয়ে খেয়ে 10 গুণ বেশি ক্যালোরি গ্রহণ করে এসেছে। এখন আবার তেল চিপচিপে পরোটা। ও নাকি ডায়েট করবে, আবার জিমেও যাবে। অর্ণিতা রাখল না, আপন মনে খেয়ে চলল। পাতার হাসি মুখে একটু ভাটা পড়েছে অরুণাভের আগমনে।
অর্ণব তা খেয়াল করে, মনটা খারাপ হয়ে গেল তার। মায়ের আঁচল ছেড়ে বন্ধুর পাশে এসে দাঁড়ায়। পাতা স্নান মুখে ইস্ত্রি করছিল। প্রহর তার পাশে বসেই পটর পটর করে যাচ্ছিল। রকেটের গতিতে চলা তার মুখে 1 সেকেন্ডের জন্যও জিরোয় না, একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। মাম্মাম, টুটুল ভাইয়া আমাকে বউ দিয়ে আবার বউ নিয়ে গেল কেন? আমার কি বউয়ের জন্য বুকের ভেতর আঁকুপাকু করে না? আমার কি কষ্ট হয় না? পাতা বিরক্ত মুখে বলে, কখন থেকে বউ বউ লাগিয়েছিস? আরেকবার বউ শব্দটা উচ্চারণ কর, তোর মুখে আমি ট্যাপ লাগিয়ে দিব। মাম্মা, বউ। একদম চুপ। আমার কথা তো শোনো। চুপ থাকতে বললাম তো তোকে, কখন থেকে মাথা খাচ্ছিস? যা বের হ রুম থেকে। শেষ বেলায় দক্ষিণা কোণে বর্ষার কালো মেঘেরা চোখ পাকাচ্ছে। বিনা গর্জনে গগন চিরে এই তো 1 ফোঁটা জল নেমে আসে ধরণীতে। পাতা করুণ দৃষ্টিতে তাকিয়ে ছেলের দিকে, তারপর 2 হাত মেলে আদরের গলায় ডাকে, ও লেলে আমার বাবাটা, আসো আদর করে দিব। প্রহর ঠোঁট ভেঙে কেঁদে দিল। পাতা 2 হাতে জড়িয়ে আগলে নেয় তাকে, ভেজা গাল মুছে দিয়ে বলে, মাম্মাম সরি তো, আসলে মাথা ব্যথা করছে। তুমি কখন থেকে বকবক করে যাচ্ছিলে, তাই একটু রেগে গিয়েছিলাম। সে মায়ের 2 গালে হাত রেখে দুঃখে দুঃখে ভাব মিশিয়ে বলে, তোমার মাথা ব্যথা করছে মাম্মাম, আমি টিপে দেই। পাতার সমস্ত মলিনতা গায়েব হয়ে যায়। ছেলেকে আদরে চুমুতে ভরিয়ে দেয়। আদরের শেষ হলে প্রহর মায়ের পেছনে দাঁড়িয়ে কপালে ছোট ছোট আঙুল বুলিয়ে টিপে দেয়। পাতা আরাম পায়। প্রহর কপাল টিপতে টিপতে আস্তে আস্তে চুলের খোপা খুলে দেয়। তার কিছু মনে পড়ে। সে ছুটে ড্রেসিং টেবিলের উপর তেলের বোতল 1 হাতে তালুতে ঢালে, তারপর 2 হাত ঘষে মায়ের মাথায় লাগিয়ে দেয়। সে দেখেছে পাপা মামামের মাথায় এভাবেই তেল দেয়। পাতা মুচকি হাসলো। তুমি কাকে সব থেকে বেশি ভালোবাসো প্রহর? বউকে। পাতা ঘাড় বাঁকিয়ে ছেলের দিকে তাকায়। প্রহর জিভ কামড়ে ধরে, তড়িঘড়ি নিজেকে শুধরে নিয়ে বলে, মাম্মামকে। সত্যি বলছো নাকি মিথ্যা? ওহো মাম্মাম, মিথ্যা তো মিথ্যুক বলে, আমি তো মিথ্যুক নই, আমি সত্যুক। আমি তাই সত্যি বলেছি। সত্যুক না সত্যবাদী হবে ওটা? কেন? মিথ্যা বললে মিথ্যুক, সত্য বললে সত্যুক হবে না কেন? আমি জানি না। পাতা আত্মসমর্পণ করে, নইলে তাকে নাস্তানাবুদ করেই ছাড়বে। প্রহর বলল, বড়রা তো সব জানে, তাহলে তুমি কেন জানো না? পাতাকে কিছু বলতে হয় না আর। তাকে বাঁচাতে কেউ দরজায় খটখট করে। পাতা হাঁফ ছেড়ে দাঁড়ালো। দরজার দিকে তাকাতেই অরুণাবকে চোখে পড়ল। ওলাভ, রূপ তোমাকে ডাকছে, একটু শুনে আসো তো সোনা ভাইটি। অরুণাবের কথায় প্রহর চিন্তিত মুখে বলে, কিন্তু আমি তো মামামের মাথা টিপে দিচ্ছি। মামামের মাথা ব্যথা করছিল তাই। আমি আছি তো আম্মুর কাছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে ভাইটুস। প্রহর চলে যায়। অর্ণব হালকা করে দরজা ফিরিয়ে দিয়ে প্রহর যেখানে একটু আগে বসেছিল সেখানে বসলো। হাতের তালুতে তেল ঢেলে নিয়ে 2 হাতের তালুতে ঘষে নেয়। তারপর মাথায় মেসেজ করে দেয়। পাতা মূর্তির মতো বসে থাকে। চোখ মুখ বেশ থমথমে, নিজেকে শান্ত রাখে। অর্ণব একটু সময় নিয়ে কাতর স্বরে ডাকলো, আম্মু। পাতা চোখ খিচে নেয়। সেই বুক কাঁপানো ডাক প্রথমবার গাড়িতে বসে যখন ডেকেছিল, পাতার বুকটা একই ধাক্কা অনুভব করেছিল। ও আম্মু। না, বড্ড জ্বালাতো হলো। এভাবে ডাকলে তো পাতা নিজেকে ধরে রাখতে পারবে না। কথা বলবে না আমার সাথে? অর্ণব বিমর্ষ সুরে বলল, গলা কাঁপছিল তার। পাতা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার মা কেমন আছে? এরপর আর দেখা করনি? ফোনে কথা হয় নিশ্চয়ই। অর্ণবের মুখটা স্নান হয়ে আসে, চোখ দুটো নিমিষে টলমল করে ওঠে। সে অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বলে, আমার মা, আমার আম্মু, আমার জান তো তুমি। আমি আর কাউকে চিনি না। তুমি প্লিজ ওসব কথা বলিও না। আমার অনেক কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে। আমারও। পাতার গলাও কেঁপে উঠল। অর্ণব হুট করেই মাকে ছেড়ে বিছানা থেকে নামলো। মেঝেতে বসে মায়ের পা দুটো বুকে জড়িয়ে হু হু করে কেঁদে ওঠে। অস্পষ্ট শব্দমালা জুড়ে বলল, আম্মু, ভোর অনেক সরি, আর হবে না। প্লিজ কথা বলো আমার সাথে। তুমি কথা না বললে আমার কিছুই ভালো লাগে না। প্লিজ আম্মু, প্লিজ। তুমি এভাবে বললে আমি তো মারাই যাব। পাতা কয়েক মুহূর্ত পাথরের মতো বসে থাকে। কি হচ্ছে, কেন হচ্ছে তার বোধগম্য হলো না। 20 বছরের ছেলে এভাবে বাচ্চাদের মতো কাঁদতে পারে? বুকের ভেতরটা জ্বলে পড়ে উঠল। মাতৃমন ডুকরে কেঁদে উঠল। স্নেহমাখা হাত অজান্তেই ঘন কালো চুলের ভাঁজে স্নেহ বিলি দিচ্ছে।